হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা দেখবো মাধ্যমিকের যে অঙ্কন যেগুলো থাকে সম্পাদ্যের মধ্যে তোমার থাকে তোমার পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত এবং স্পর্শক অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ থাকবে, তার পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, এই তিনটে জিনিস থাকে, তিনটের মধ্যে যে কোনো অল্টারনেটিভ করে আসে। তাহলে আজকে আমরা দেখবো অন্তর্বৃত্ত কি, পরিবৃত্ত কি এবং স্পর্শক আঁকা কি করে হয়। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত কি? বৃত্ত মানে অ্যাকচুয়ালি একটা বৃত্ত থাকবে, ধরো নাও এই বৃত্ত ভালো করে যখন বলবে অন্তর্বৃত্ত, অন্ত মানে কি ভিতরে, তাহলে এটা মানে একটা বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করা। ঠিক আছে, একটা বৃত্তের ভিতরে যখন ত্রিভুজ অঙ্কন করবো সেটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। আর একটা বলা হচ্ছে পরিবৃত্ত, যখন একটা বৃত্ত অঙ্কন থাকবে, ঠিক আছে, একটা বৃত্ত বা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজ তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে, ত্রিভুজ দেওয়া থাকবে, এটা হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ত্রিভুজের বাইরে যখন ত্রিভুজের বাইরে যখন বৃত্ত অঙ্কন করা হবে তাকে বলা হচ্ছে পরিবৃত্ত। আর যখন ত্রিভুজের মধ্যে যখন কোনো বৃত্ত অঙ্কন করা হবে তাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। ঠিক আছে, ত্রিভুজের মধ্যে যখন বৃত্ত অঙ্কন তাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। তো এগুলো আঁকার পদ্ধতি কি? আমার কাছে যেহেতু কম্পাস নেই, আমি শুধু তোমার মেথডটা বলে দিচ্ছি কীভাবে অঙ্কন করা। যদি দেখো তোমাদের পরীক্ষাতে এরকম দিয়ে দেবে যে একটা ত্রিভুজ বললো 6 সেমি, একটা হচ্ছে তোমার 9 সেমি, আর একটা হচ্ছে যেন 4 সেমি। ঠিক আছে, এরকম দিল 4 সেমি বাহু দিল বা এরকম বলে দিল। তাহলে এরকম যখন দিয়ে দেবে তোমার একটা 9 সেমি, এটা নিচেটা রাখলে 6 এবং 4 যেভাবে মাপ নিয়ে স্কেল দিয়ে তোমরা কেটে নেবে। আগে মানে 3টে বাহু কেটে নিলে, নিয়ে বড় বাহুটাকে নিচে অঙ্কন করলে, তারপরে যেরকম চাপ নিয়ে এখান থেকে মাপ নিয়ে কাটা কম্পাস দিয়ে মাপ নেবে, নিয়ে একটা চাপ এখানে কাটবে, আরেকটা ধরো এটা হলো 4, এটা 6 আর এটা হচ্ছে 9, আর 9টাকে এখানে কাটলে, আর 6টাকে কি করবে, এই মাপটা নেবে একটা বাহু থেকে এরকম টানলে, আর 4টাকে নেবে এই বাহু থেকে এটাকে এখানে চাপ কাটলে এখানে একটা চাপের সৃষ্টি হচ্ছে। তাহলে এই পয়েন্ট হচ্ছে, তাহলে পয়েন্ট হলে এখান থেকে এটা যোগ করে দিলে, এটা যোগ করে দিলে, তাহলে এটার নাম দিলাম এ বি সি। ঠিক আছে, আমরা অঙ্কন করছি ধরো না পরিবৃত্ত অঙ্কন করছি। ঠিক আছে, মানে পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্ত অঙ্কন করা হবে। ঠিক আছে, ত্রিভুজের বাইরে যখন বৃত্ত অঙ্কন তার পদ্ধতি হচ্ছে এরকম আমরা করে নিলাম। তো এরকম করে নিলে নেওয়ার পরে তুমি কি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। লম্ব সমদ্বিখণ্ড মানে এই যে বাহুটাকে সমান দুইভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, তুমি এটা করতে পারো, এটা করতে পারো, বা যে কোনো একটা করতে পারো। আমি ধরে নিলাম এটা নিচেরটা অবশ্যই সবাই করে, নিচেরটা করলে যে কোনো এ পাশে একটা করতে পারো, বা তুমি এ পাশে যে কোনো একটা করো, যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডকের নিয়ম হচ্ছে তুমি কাঁটা কম্পাসের সাহায্যে এই যে এখান থেকে একটা চাপ নেবে। ঠিক আছে, যে চাপটা নেবে, যারা এই কাঁটা কম্পাস ধরলে এখান থেকে এই যে দেখছো এই যে এই বাহুটা আছে, তুমি একটা আন্দাজ করে এই বাহু মানে এই যে বাহুটা আছে, বাহুর চাপটা তুমি নেবে এই বাহুটা অর্ধেকের একটু বেশি। ঠিক আছে, যে কাঁটা কম্পাসের মধ্যে যে চাপটা আমরা নেবো সেটা হচ্ছে অর্ধেকের বেশি, সেই চাপ নিয়ে এদিকে আবার টানবে, এদিকে টানলে, আর সেম ভাবে এদিকেও টানছো, সেম চাপ থাকবে। ঠিক আছে, সে এপার থেকে বসে ফিরে এপারে টানবে আর এদিকে টানবে। ঠিক আছে, আবার ছেদ করবে। তো যখন এই ছেদ করবে তখন তুমি কি করবে, এটাকে যুক্ত করবে। যুক্ত করলে কি হবে, এখানে এই যে বিন্দু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড হলো। এবার এর নাম দেওয়া হলো, যেন আমি দিলাম ডি। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ড হলো। সেম ভাবে এবি বাহু করছি, যদি এবি বাহু করি তাহলে এও সেম ভাবে এখান থেকে চাপ নিয়ে এটা একটা চাপ হবে, এদিকে একটা চাপ হবে। ঠিক আছে, আর এদিকে একটা চাপ আর এদিকে একটা চাপ হবে, তাহলে এটা যুক্ত করা হবে। ঠিক আছে, এরকম যুক্ত করা হবে। ঠিক আছে, এটা হলো লম্ব সমদ্বিখণ্ড। এবার ভালো করে দেখো, এই যে দুটো লম্ব সমদ্বিখণ্ড যে রেখাগুলো আছে সেটা গিয়ে একটা জায়গা ছেদ করেছে। ঠিক আছে, এটা একটা জায়গা ছেদ করেছে। ঠিক আছে, এই যে লম্ব সমদ্বিখণ্ডের যে ছেদটা করেছে, এই যে ছেদ বিন্দু হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ভর কেন্দ্র হয়ে গেল। ঠিক আছে, এই ত্রিভুজের ভর কেন্দ্র হলো। ঠিক আছে, এটা হচ্ছে ও ভর কেন্দ্র। ঠিক আছে, এই ও ভর কেন্দ্রকে, এই যে ভর কেন্দ্র ত্রিভুজের মিডিল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যে কোনো, তাহলে এটাকে আবার যুক্ত করলাম। ঠিক আছে, এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, আর এটাকে যুক্ত করলাম। ঠিক আছে, কাল্পনিকভাবে ডট ডট দিয়ে। তাহলে এখান থেকে যে কাঁটা কম্পাস নিয়ে তুমি এখানে চাপ নেবে, এই চাপ, আর এখান থেকে এই চাপ, আর এখান থেকে এই চাপ একই সমান হবে। ঠিক আছে, একই সমান হবে, যে এটা হচ্ছে যেহেতু মিডিল পয়েন্ট হলো ত্রিভুজে, এটা ভর কেন্দ্র, তাহলে এইটাকে নিয়ে একটা যে কোনো এই ও বিন্দু থেকে যদি এ ও নিলাম মাপ, বা ও বি নিলাম, বা ও সি, যে কোনো একটা মাপ নিয়ে তুমি যখন এখান থেকে চাপ কাটবে দেখবে এই ত্রিভুজটাকে একটা কি করছে, বৃত্ত অঙ্কন হয়েছে। ঠিক আছে, প্রতিটা ত্রিভুজের প্রতিটা শীর্ষবিন্দুকে মানে বৃত্ত যখন অঙ্কন করবো তখন তার পরিধি
স্পর্শ করবে, ঠিক আছে, পরিধি স্পর্শ করবে। এটা হচ্ছে তোমাদের পদ্ধতি হচ্ছে তোমার পরিবৃত্ত অঙ্কন, ঠিক আছে। পরিবৃত্ত অঙ্কন যে কোনো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করলো, সব থেকে সোজা। এবার তোমাদের অঙ্কের মধ্যে কি থাকে দেখো, এখানে বইয়ের মধ্যে দিয়েছে এখানে। এবার একটা জিনিস জানবে যে বিভিন্ন ধরনের বাহু দেওয়া থাকবে, ঠিক আছে। ধরুন সমবাহু, আমরা ত্রিভুজ 3 প্রকার জানি, বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। তাহলে ওরকম যদি ত্রিভুজ বিষমবাহু বললো, সমবাহু বললো, এটা যেরকম বিষমবাহু, সমবাহু বললো, সমদ্বিবাহু বললো, সমকোণী বললো, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এরকম বলতে পারে, ঠিক আছে। সমকোণী যখন ত্রিভুজ হবে, ভালো করে দেখবে, সমকোণী ত্রিভুজে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এর একটা কোণ কি হয়, 60 ডিগ্রি 90 ডিগ্রি হয়, ঠিক আছে। কোণটা একটা 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যে হবে, তাহলে এই বাহুটা কি হয়, অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। তাহলে তুমি কি করবে, এটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে, এইটাকেও লম্ব সমদ্বিখণ্ডিত করবে। লম্ব সমদ্বিখণ্ডিত করলে দেখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব, তখন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, সেই দুটো বাহুকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডিত করি, তখন দেখবে যে অতিভুজ আছে না, অতিভুজের মিডিল পয়েন্ট হয়, ঠিক আছে। এটাকে মনে রাখবে। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে যদি সমকোণী ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে ওই পরিবৃত্তের যে পরিবৃত্ত যে বৃত্তটা বা পরিবৃত্তের কেন্দ্র কোণ ত্রিভুজের কোন বাহুর উপর হয় বলতো, অতিভুজের উপর হয়, অতিভুজের উপর। আর অতিভুজকে সমান 2 ভাগে ভাগ করে, ভালো করে বুঝবে। এই যে অতিভুজ আছে, এই অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব, সমকোণ সংলগ্ন দুটো বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করছি, সমদ্বিখণ্ডটা কি হয়, অতিভুজের এই যে সমদ্বিখণ্ডটা হয়, এই দুটো যে সমদ্বিখণ্ড করছে, এই সমদ্বিখণ্ড বাহু দুটো গিয়ে অতিভুজের উপরে ছেদ করে, অতিভুজের দুটো বাহু এই অতিভুজের উপরে ছেদ করবে। আর এই অতিভুজের উপরে ছেদ করলে অতিভুজকে সমান 2 ভাগ করে। মানে যদি আমি ধরি এটা যদি ধরি আমি ডি, তাহলে এই হবে এডি সমান ডিসি হয়, ঠিক আছে। এডি সমান ডিসি হয়। এটাকে মনে রাখবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা পরিবৃত্ত, এটা বলছি পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত অঙ্কন করার সময় যখন যে বৃত্তটা অঙ্কন করব, তার কেন্দ্র, সেই বৃত্তের কেন্দ্র কোন বাহুর উপরে হয়, অতিভুজের উপর হয়। আর ওই অতিভুজকে যে কেন্দ্র হয় সমান দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে। এইটা সমান এই বাহুটা হয়, ঠিক আছে, এটা সমান হয়, ঠিক আছে। এটা মনে রাখবে। সেরকম স্থূলকোণী স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা কোণ, স্থূলকোণ কাকে বলা হয়, একটা কোণ যার 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি ছোট, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রিতে ছোট, তা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলে দেখবে স্থূল মানে একটা কোণ বড় হয়। তাহলে এই কোণটাই আমরা দেখলাম স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ভালো করে বুঝবে আমি কি বলছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বললাম, আর একটা বলছি স্থূলকোণী ত্রিভুজ, মানে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে। এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, ধরো না এ বি আর সি, এই যে দুটো এবি বাহু এবং বিসি বাহুর এই এটা হচ্ছে কি, এটা ধরে নিলাম, আমি ধরলাম এটা হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 100 ডিগ্রি, 90 ডিগ্রিতে বড় কোণ হচ্ছে, তাহলে এটা কি, এই যে কোণটা পেলাম এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণের সংলগ্ন যে দুটো বাহু আছে, এই বাহুটা যখন এদেরকে লম্ব সমদ্বিখণ্ড করবো, সমান 2 ভাগে ভাগ করব, তখন এই যে যে ছেদ বিন্দু, এরা যখন ছেদ করবে, লম্ব সমদ্বিখণ্ডে রেখা দুটো পাবো, তারা পরস্পর ওই ত্রিভুজের বাইরে গিয়ে ছেদ করে। ত্রিভুজের যেরকম এই লম্ব সমদ্বিখণ্ডে এই ত্রিভুজটা যোগ করলে গিয়ে অতিভুজের উপরে অতিভুজের উপরে ছেদ করে, সেম ভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে স্থূলকোণ সংলগ্ন যে বাহুটা আছে, বাহু দুটো আছে, সেই বাহু দুটোকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড করি এবং সেই লম্ব সমদ্বিখণ্ড রেখাটা যদি বাড়াই, তাহলে সেই রেখা দুটো গিয়ে পরস্পর ছেদ করে ওই ত্রিভুজের বাইরে, ত্রিভুজের ভিতরে হবে না, কোনো বাহুর উপরে হবে না, ত্রিভুজের বাইরে হবে, ঠিক আছে। তাহলে যদি শর্ট কোশ্চেনে এরকম আছে যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, সেই পরিবৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের কোনখানে হবে, ত্রিভুজের বাইরে, ভিতরে না কোনো বাহুর উপরে, ঠিক আছে, বাইরে, ভিতরে না কোনো বাহুর উপরে, তাহলে কি হবে, ওই ত্রিভুজের বাইরে হতে হবে, ঠিক আছে, কেন্দ্র এটা হবে। যখন কেন্দ্র এখানে হবে, তুমি কি করবে, এটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে এখানে কি করবে, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব সমান হবে, ঠিক আছে। তখন তুমি যখন এখানে এটাকে যখন ধরবে, একটাকে ধরে যখন বৃত্ত অঙ্কন করে, ভালো করে দেখবে,
এটাকে টাচ করবো, ঠিক আছে, এরকম টাচ, বুঝতে পেরেছো? এখানে দেখো কোষে দেখি 11.1 এর মধ্যে পরিবৃত্ত অঙ্কনে যেগুলো দিয়েছে একের দাগে যেরকম একেরটা বলছে, দেখো একেরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কি বলেছে না, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করে প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্র অবস্থান লিখি এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। ভালো করে বুঝে জিনিসটা কি, শর্ট কোশ্চেন, ভালো করে দেখো। বলেছে যে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্র, মানে যে এতক্ষণ যেটা বলেছিলাম স্থূলকোণী সূক্ষ্মকোণী যেগুলো বলা আছে, যে কোথায় কেন্দ্রটা হবে, যে বৃত্তটা অঙ্কন করছি সেই বৃত্তের কেন্দ্র কোথায় হবে, ঠিক আছে, সেই কেন্দ্রটা কোথায় জানতে চেয়েছে। এবং বলে যে পরিকেন্দ্র অবস্থান লিখি এবং পরিব্যাসার্ধ মানে ধরুন এইটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই যে কেন্দ্র হলো, তাহলে এখানে যখন আমরা এরকম করলাম, তাহলে এই যে পরিব্যাস, মানে এটা তো পরিব্যাস, তাহলে এই যে পরিব্যাস কত সেটা বলে জানতে চাইছি, ঠিক আছে। তাহলে এখানে বলে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু থেকে 6 সেমি করে হয়, যদি 6 সেমি করে হচ্ছে, এটা 6 সেমি হচ্ছে যখন অঙ্কন করা হবে, এই কেন্দ্র যেটা হবে ভালো করে দেখবে, এখান থেকে এই যে মাপা হবে, ঠিক আছে। বলছে প্রতিটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি, সেই ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় হবে, পরিকেন্দ্র ত্রিভুজের মাঝখানে হবে, ত্রিভুজের সমবাহুর ক্ষেত্রে পুরো ত্রিভুজের মিডিলটাই হবে, ঠিক আছে, ত্রিভুজের মিডিলটা হবে। এবং এখান থেকে যে আমরা বৃত্ত অঙ্কন করব সেই বৃত্ত দৈর্ঘ্য পরিব্যাসার্ধ, মানে এখান থেকে যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের মাপ আমার নিতে হবে, ঠিক আছে। তারপরে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত এবং সমান বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি করে, তো সেটাকে আমরা দেখব ভূমির দৈর্ঘ্য যেরকম, এটা দুইয়েরটা যেন, এটা ভূমির দৈর্ঘ্য 5.2, এটা আমরা এ বি নিলাম, এটা হলো 7 বলেছে, এটা এখান থেকে এটা 7, এখান থেকে এটা 7 করা হলো সি, তাহলে এ বি সি করলাম, তাহলে এখানে একটা বাহু এরকম আমরা এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ড করে লম্ব সমদ্বিখণ্ডকে ছেদ করেছে, তাহলে এই বৃত্ত কেন্দ্র কি হবে, ত্রিভুজের মধ্যে, তুমি বুঝতেই পারবে যখন অঙ্কন করে বুঝতে হবে, ঠিক আছে। এগুলো আমি আর করাচ্ছি না, এগুলো তোমরা বুঝে গেছো। মেন সিস্টেম হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন এখান থেকে এসে থাকে, এবং একটা মানে মেন হচ্ছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং স্পর্শক, এই তিনটের মধ্যে ইজিভাবে তোমরা 5 এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো কনসেপ্ট অনুযায়ী তোমাদের যেটা আমি বললাম ওইভাবে। এবার এখানে বলে দেখো যে বলে যে একটি তিনেরটা বলছে একটি সমকোণী ত্রিভুজের যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি, সমকোণী বলে, ঠিক আছে, সমকোণী, এটা 4 সেমি, এটা 8 সেমি এরকম বলেছে, ঠিক আছে, 4 সেমি এবং 8 সেমি, ঠিক আছে। যখন এই 4 সেমি 8 সেমি বললে তখন কি হবে, তখন এর আমি কি বললাম, সমকোণ সংলগ্ন যে ত্রিভুজে যখন আমরা ব্যাসার্ধ করব তখন এটা কি হবে, মিডিল পয়েন্ট হবে, ঠিক আছে, মিডিল পয়েন্টটা হবে এরকম ভাবে। তাহলে এখান থেকে পরিকেন্দ্র কত হবে, যে অতিভুজ বাহুর মিডিল মানে সমান দুই ভাগ করে, এবং এর পরিবৃত্ত যে কোনো অঙ্কন করে সেটা দেখবো, ঠিক আছে। তারা বলে যে একটি সমকোণী ত্রিভুজের যা অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, অপর দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি করে, সমকোণী ত্রিভুজ, তাহলে 5 সেমি করে তোমার কোণ অবশ্যই ত্রিভুজ অবশ্যই আঁকতে পারো। সমকোণ বলেছে মানে তুমি একটা চাঁদা দিয়ে বা কম্পাস দিয়ে তুমি 90 ডিগ্রি আঁকলে, তাহলে এই বাহুগুলো করে কত করে বলবো, 5 সেমি করে, এটাও 5 এটাও 5, এটা যুক্ত করতে এটা কত হবে 12, ঠিক আছে। এবার ত্রিভুজ আঁকবে, ওইভাবে পরিবৃত্ত অঙ্কন করবে, ঠিক আছে। এখান থেকে যেরকম বলে দিয়েছে, বলছে তোমার এবিসি ত্রিভুজের ভূমি বিসি 5 সেমি এবং এবি হচ্ছে 100 ডিগ্রি এবং এবিসি কোণ হচ্ছে 100 ডিগ্রি এবং এবি হচ্ছে 4 সেমি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি। তোমাদের ভালো করে দেখবে এটা কোণ দিয়ে আমি বোঝাই, কোণের জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা আঁকতে পারবে, ঠিক আছে। এটা তো আমরা বাহু বললে এত করবো, এটা কোণ কিভাবে আঁকবে, ঠিক আছে। একটা ত্রিভুজের ভালো করে মনে রাখবে, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে। ধরো না কোনো একটা ত্রিভুজ, আমি এক্সাম্পল এখানে দিচ্ছি, এখানে তো বলে দিয়েছি যে ধরো না আমি যেটা একের দাগে
একের থেকে 6 যেটা বলছে, ঠিক আছে, একের থেকে 6 বলছে এবিসি একটা ত্রিভুজের যার ভূমি হচ্ছে 5 সেমি এবিসি। তাহলে ভূমি যেন এটা ধরলাম, ভূমি হচ্ছে 5 সেমি, ভূমিটা হচ্ছে, ভূমির নাম হচ্ছে তোমার কত বিসি, তাহলে এটা হচ্ছে বিসি, যেটাকে আমি 5 সেমি স্কেলের সাহায্যে কেটে নিলাম। তারা বলছে কোণ এবিসি কত, এবিসি বলছে 100 ডিগ্রি। এবার ভালো করে দেখো বি এবিসি কোণ এবিসি মানে এই বি কোণটা যায়, ঠিক আছে। তাহলে এখানে একটা বিন্দু হবে যেটা হবে এ বিন্দু, ঠিক আছে। তাহলে এবারে বলছে যে কোণটা হবে সেটা হচ্ছে কত 100 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বসাবো, চাঁদার মাধ্যমে এখানে বসাচ্ছি। চাঁদা বসে 100 ডিগ্রি কি হবে, 90 ডিগ্রি স্ট্রেট হয়, 100 ডিগ্রি কিরকম হবে এই দিকটা হবে, ঠিক আছে, 100 ডিগ্রিটা হবে, ঠিক আছে। এরকম করে টেনে নিলে 100 ডিগ্রি হলো। তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হলো, এটা হচ্ছে স্থূলকোণের ত্রিভুজ, ঠিক আছে, স্থূলকোণী, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে। তা স্থূলকোণী যদি ত্রিভুজ হয়ে থাকে তাহলে বলছে যে, তারা বলছে যে এবি এবি সমান কত বলছে 4 সেমি। তাহলে এবি এটা হবে, এখান থেকে আমি একটা 4 সেমি এটা এখানে কেটে রাখবো, এটা 4 সেমি এখান থেকে মাপ নেবো, নিয়ে এখান থেকে আমি কাটলাম, এটা 4 সেমি। তাহলে এখান থেকে এটাকে এইটা বিন্দুকে আমরা যোগ করে দেবো। তাই এটা 4 সেমি, এটা 5 সেমি বলেছে, আর এটা কত হয় সেটাকে আমরা স্কেলের সাহায্যে মেপে নিলে সেটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা ধরনের এটা কি হবে, এটা একটা বাহু হলো, ঠিক আছে। তো এরা বললো যে এই যে ত্রিভুজ অঙ্কন, এরকম তোমাদের আশ্চর্য লাগবে যে শুধুমাত্র নতুনত্ব শুধুমাত্র পাবে যে পরিবৃত্ত অঙ্কনের সিস্টেমে দেওয়া যাবে যে কোনো দুটো বাহুকে, বড় বাহুটাকে ছেড়ে তোমরা যে কোনো যখন ভূমিকে অবশ্যই লম্ব সমদ্বিখণ্ডন করবে, যে কোনো একটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডন যখন করবে একটা বিন্দুতে এসে মিলিত হবে, সেই বিন্দুটা নিয়ে সেই বিন্দু থেকে আর প্রতিটা ত্রিভুজের শীর্ষবিন্দুর দূরত্ব মেপে নেবে, ঠিক আছে। যেমন এখানে হলো, এখান থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এখান থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এখান থেকে শীর্ষবিন্দু দূরত্ব দেখে সেম হবে, ঠিক আছে, ছেদ করলেই অবশ্যই সেম হবে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি বললাম, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। 180, এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে 80 ডিগ্রি, ঠিক আছে। এটা কত হবে, এটা কত হবে সেটা ব্যাপারটা আলাদা। দুটো কোণের এই কোণের সমষ্টি আর এই কোণের সমষ্টি কত হবে 80 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এটাও যদি স্থূলকোণী ত্রিভুজ হয় থাকে, আমি একটু আগে বলেছি স্থূলকোণী ত্রিভুজে যখন দুটো স্থূলকোণ সংলগ্ন দুটো বাহু কি আছে, একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু, ঠিক আছে। এবি বাহু আর বিসি বাহু, এই যে দুটো বাহু আছে এটাকে যখন লম্ব সমদ্বিখণ্ডন করব, লম্ব সমদ্বিখণ্ডন কিভাবে করব তুমি জানো, যে যখন এই যে বাহুটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডন তার এক বিন্দুতে বসে এই বাহুটার অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে আমরা চাপ টানবো, চাপ টানলে একটা লম্ব সমদ্বিখণ্ডন হবে। ধরে নিলাম এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডন করলাম। বিসি বাহুকে সেম ভাবে এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডন করবো, করলে দেখবে এই যে বিন্দু হবে সেই বিন্দুটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থান করবে, ত্রিভুজের বাইরে, এই ত্রিভুজের বাইরে এই বিন্দুটা অবস্থান করবে, ঠিক আছে, কেন্দ্রটা। এবার এখানে তাই বলেছি যে এর পরিবৃত্তটা কি হবে, ত্রিভুজের বাইরে, মধ্যে না বাহুর উপরে, কোনো বাহুর উপরে, তাহলে ত্রিভুজের বাইরে পরিকেন্দ্র হবে। এবার এই বিন্দুটাকে ধরে এখান থেকে আমরা কি করব, এই যে শীর্ষবিন্দু আছে দূরত্ব মেপে নেবো, দেখবে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এবার আমরা ত্রিভুজ অঙ্কন করবো, ঠিক আছে। এইভাবে ত্রিভুজ বলছি বৃত্ত অঙ্কন করবো, বৃত্ত অঙ্কন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে থাকবে তোমাদের নতুনত্ব বলতে, ওই বাহুকে পরিবৃত্ত করতে গেলে যে কোনো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হয়, যে সমদ্বিখণ্ডিত করলে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে সেইভাবে এবার শীর্ষবিন্দুকে নিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করবো, মানে এখান থেকে চাপ নিয়ে এবার কোনটাকে আমরা এটাকে কেন্দ্র ধরলাম, কেন্দ্র ধরে যেভাবে আমরা বৃত্ত অঙ্কন করি সেভাবে নতুনত্ব থাকবে। এই যে এরকম বলবে এটা 100 ডিগ্রি বললে, এটা 50 ডিগ্রি বললে, বা এই ত্রিভুজ, এইটা নতুনত্ব, ত্রিভুজটা আঁকার হচ্ছে নতুনত্ব, বাদ বাকি সিস্টেমটা পরিবৃত্ত অঙ্কন করার সিস্টেমটা একই। যেরকম ধরো না আমি এখানে যেমন 3-এর দাগে বলছে, 3-এর দাগে বলছে এবি হচ্ছে 5 সেমি, বিএসি 30 ডিগ্রি এবং এবিসি 60 ডিগ্রি। এই ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা ভালো করে দেখো, এবি 5 সেমি, আমি ধরলাম এবি, এটার আমি এবি নিলাম, এ বি, এটা হচ্ছে 5 সেমি। এবার একটা কোণ বলছে বিএসি মানে এ কোণ, ঠিক আছে, বিএসি মানে এখানে এ কোণটাকে বলছে, ঠিক আছে। বিএসি সমান কত বলেছে, বিএসি সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে আমরা যেভাবে নিই, চাঁদা বসিয়ে এখান থেকে আমরা নেবো কত 30 ডিগ্রি, এটা টানবো, ঠিক আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি, বড় করে বাহু টানবে, ঠিক আছে, বড় করে বাহু টানলে 30 ডিগ্রি হলো। আবার আরেকটা কোণ বলেছে, এই কোণটা বলেছে, এখানে আর বাহু বলেনি, এখানে বলেনি। এবার এখানে যে বি বিন্দুটা কি বলছে দেখো, বি বিন্দুটা বলছে এ বি সি মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কত বলছে, এই কোণটা বলছে 60 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি বলছে। এবার এই জায়গাটা ভালো করে দেখবে, 60 ডিগ্রি যেভাবে আঁকবে তুমি যখন চাঁদাটা বসাবে ভালো করে বুঝবে, চাঁদাটা যখন বসাবে চাঁদাটা দেখবে এরকম থাকে না, চাঁদা থাকে, এটা মিডিলটা থাকে এরকম, হচ্ছে তোমার এটা হচ্ছে মিডিলটা, এটা হচ্ছে 90, তাহলে এটা হচ্ছে এটা 90, এখান থেকে 0 থেকে তুমি বলছো এদিক থেকে 10
20, 30, 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে। 10, 20, 30 এরকম করে আছে। আবার এদিকে কীভাবে ভালো করে দেখো, এদিকে এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90, তারপরে হচ্ছে 100, 110, 100, আর এদিকে কটা হবে, এদিকে মানে ধরো না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিকেও 8টা হবে, মানে এটা হচ্ছে তোমার 170 আর এটা হচ্ছে 180, পুরো সমানটা হচ্ছে 180। এবার ভালো করে দেখো, তুমি যখন চাঁদাটা বসাবে না, এই যখন চাঁদাটা বসাবে, চাঁদার এই দিক থেকে মাপটা নেবে, এই দিক থেকে ভালো করে দেখবে, চাঁদার দুদিক থেকে মাপ থাকে, আবার এই দিক থেকে 10, 20 থাকে, আরেকটা মাপ থাকে যে এদিক থেকে চাঁদার মাপ থাকে, যে এদিক থেকেও দেখবে, এদিকে একটা মাপ থাকে, এদিকে এইগুলোকে 10, এটাকে 20, এটাকে 30, এদিক থেকে ফিরে আবার রিভার্স করা যায়। যখন এইদিকে বসাবে এই চাঁদাটা, তখন অ্যাকচুয়ালি এই যে কোণটা হবে এই দিক থেকে অনুযায়ী, তাহলে কত, তুমি যখন এই চাঁদাটা বসাবে তাহলে এই দিক থেকে মাপবে 10, 20, 30, তোমার কত বলে যে 60 ডিগ্রি, তাহলে এই যে 30, 40, 50, 60, এই যে হচ্ছে এগুলো, ঠিক আছে। এই যে এখানে এটা 60, তাহলে এখান থেকে ধরে এই যে এই দিক থেকে বসাবে, এই দিক থেকে ধরে এরকম টানবে, তাহলে এইদিকে ছেদ করবে। তুমি যখন হট করে যেটা 60 এইদিকে করবে, তাহলে কি কোণ মিলবে না, ঠিক আছে। তাহলে এটা হবে 60, এটা হবে 30, আর এটা বাদ বাকিটা হবে, ঠিক আছে। এই কোণ হয়ে গেল। এবার যদি বলে পরিবৃত্ত অঙ্কন করবে, তাহলে যে কোনো বাহুকে আমরা লম্ব, একটা ভূমিকে লম্ব সমদ্বিত করছি, এইভাবে লম্ব সমদ্বিত করছি, লম্ব সমদ্বিত খণ্ড করলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এবার এখান থেকে এর দূরত্ব দেখবে, এখান থেকে এর দূরত্ব দেখবে, আর এখান থেকে মানে কাঁটা কম্পাসটা নিয়ে এখান থেকে এর দূরত্ব একই সেম হবে, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে দূরত্ব, এর দূরত্ব নিয়ে এখানে বসাবে, যখন একটা বৃত্ত অঙ্কন হয়ে যাবে। এই হচ্ছে নতুনত্ব, আর কিছু নেই, বাদ বাকি সব একই। এখানে দেখো আরেকটা আমি বড় অঙ্ক বলতে বলছি, তার ধরো না 5 দাগের অঙ্ক 3, 4, 5, 5 দাগে বলেছে এ বি সি একটি চতুর্ভুজ অঙ্কন করি। ভালো কথা, কেন একটা চতুর্ভুজ বলেছে, জিনিসটা দেখো, বলছে এ বি সি একটি চতুর্ভুজ অঙ্কন করে, যার এ বি 4 সেমি, বি সি 7 সেমি, সি ডি 4 সেমি, 4 সেমি। এবার বলছে এ বি সি 60 ডিগ্রি, বি সি 60 ডিগ্রি, এ বি সি পরিবৃত্ত অঙ্কন, এর বৈশিষ্ট্য লক্ষ্য করে লিখি। এ বি সি একটা চতুর্ভুজ অঙ্কন করি, যার এ বি 4 সেমি, বি সি একটা চতুর্ভুজ, এ বি 4 সেমি, এ বি এটা আপনার 4 সেমি, বিসি 7 সেমি, এটা 7 সেমি ধরলাম, সি ডি এটা হচ্ছে কত, সিডি বললো, সিডি হচ্ছে 4 সেমি, ঠিক আছে, সিডি 4 সেমি। তো এই চতুর্ভুজটা কি হবে, এই বাহু সমান 4, 4, তাহলে এটা কত হবে, এটাও 7 হবে, ঠিক আছে। এটি 7 হবে, এটা আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে, আয়তক্ষেত্র হবে। এবার দেখো বলেছে কোণ এ বি সি, কোণ এ বি সি, এই কোণটা কত বলেছে, কোণ এ বি সি, কোণ এ বি সি সিডি, ঠিক আছে। এটা বাদ দাও, এটা এই যে কোণটা বলেছে, এই যে কোণটা, এটা করতে কত বলেছে, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি বলে, তাহলে তোমাকে কি করতে হবে দেখো, আর বিসিডি, বিসিডি মানে এই কোণটা 60, এটাও 60, ঠিক আছে। এটা পরিবৃত্ত অঙ্ক, এবিসি ত্রিভুজ একটা আমরা পরিবৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, এবিসি পরিবৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। এবিসি একটা ত্রিভুজ আঁকতে পারি, ভালো করে দেখো এই জিনিসটা লক্ষ্য করে রাখবে। তাহলে এই কোণটা যে আমরা এই যে চতুর্ভুজটা আঁকছি, যেন চতুর্ভুজের 4 সেমি 4 সেমি হয়েছে, তাহলে আমি প্রথমে এটা যেন বিসি বাহুটা কাটলাম, ঠিক আছে। এটা হচ্ছে বিসি, বিসি 7 সেমি বলেছে, তাহলে এই কোণটা কত বলেছে, এই কোণটা বলেছে 60 ডিগ্রি, তাহলে এখানে আমি চাঁদা বসিয়ে একটা 60 ডিগ্রি অঙ্কন করলাম, ঠিক আছে, 60 ডিগ্রি অঙ্কন করলাম। এবার এই কোণটায় কত বলছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা বসে এই দিকটা আমি 60 ডিগ্রি অঙ্কন করলাম, ঠিক আছে। ত্রিভুজ বলেছে এ বি সি, তাহলে এই যে বাহুটা এটা হচ্ছে এ বাহু, এটা বি, এটা সি বাহু। এবার যদি চতুর্ভুজ বলি, তো চতুর্ভুজ এটা অঙ্কন করতে বলেছে, এবার ভালো করে দেখো, এটা তো ত্রিভুজ হলো, যে চতুর্ভুজটা সেটাও কি, এখান থেকে ভালো করে দেখো, এটাকে এখানে যোগ করবো না, এটা ভুল হচ্ছে, এটা যখন টানা হয়েছে বলেছে এ বি কত 4 সেমি, তাহলে এখান থেকে আমরা 4 সেমি একটা অঙ্কন মানে এখানে আমরা কেটে রাখবো, সেটাকে আমরা 4 সেমি মাপ নিয়ে এখান থেকে একটা বাহু এখানে আমরা ছেদ করবো, ঠিক আছে। এই যে পয়েন্টটা হলো এটা হচ্ছে 4 সেমি, তাহলে এই নামটা দেবো এ বি, ঠিক আছে। এটা হচ্ছে এবি, যেটা যেহেতু বলেছে এবি সমান 4 সেমি, এটা হবে 4 সেমি হলো। ভালো করে প্রথম কি বললাম বিসি,
আমরা অঙ্কন করলাম, বিসি অঙ্কন করে 7 সেমি আমি কাটলাম, 7 সেমি। এটা এই কোণটা বলেছে এ বি সি বলেছে আমার কত 60 ডিগ্রি, তাহলে এটাকে আমরা চাঁদা পিছু 60 ডিগ্রি অঙ্কন করলাম, কিন্তু এই বাহুটা কত ডিগ্রি সেটা তো বলে দিয়েছে। তাহলে আমরা এখানে 4 সেমি এখান থেকে বি বিন্দু থেকে নিয়ে আমরা কাটতাম, তাহলে এটা হয়ে গেলো এ বিন্দু। ঠিক আছে, সেম ভাবে এবার দেখো যে এটা হয়েছে আমার কি বলেছে একটা এ বি সি ত্রিভুজ অঙ্কন করি। এবার এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে আবার 60 ডিগ্রি অঙ্কন করতে বলেছে, তাহলে এখান থেকে যে কোণটা নেবো সেটাকে ছেদ করবো। ঠিক আছে, এই যে 60 ডিগ্রি হবে, তাহলে এই যে কোণটা হবে সেটাকে আমরা নিয়ে পরিবৃত্ত অঙ্কন করবো। ঠিক আছে, এবার হয় এবার আমরা অন্তবৃত্ত দেখবো। অন্তবৃত্ত ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা এরকম ত্রিভুজ দিয়ে দেবে। ঠিক আছে, ত্রিভুজ অন্তবৃত্ত মানে বৃত্তের ভিতরে ত্রিভুজ, বৃত্তের ভিতরে ত্রিভুজের ভিতরেই বৃত্ত অঙ্কন করতে হয়। এতক্ষণ আমরা দেখছিলাম ত্রিভুজের বাইরে বৃত্ত অঙ্কন করতে হচ্ছিল, এখন হচ্ছে ভিতরে অঙ্কন করতে হবে। ঠিক আছে, ভিতরে অঙ্কন করা অঙ্কন হচ্ছে তুমি যখন একটা ত্রিভুজ অঙ্কন করবে, যেরকম ত্রিভুজ বলে দেবে সেরকম, যেরকম বললাম যে কোণ বলে দিতে পারে, বাহু বলে দিতে পারে, সেগুলো ত্রিভুজটা অঙ্কন করলে, ত্রিভুজটা অঙ্কন করার পরে মেন ব্যাপার হচ্ছে যে এই এতক্ষণ আমরা কি করছিলাম যে যেমন এই একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করছিলাম। এর ক্ষেত্রে কি হবে, যে কোনো দুটো কোণকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডিত করতে যে কোনো দুটো কোণকে, অন্তবৃত্তের ক্ষেত্রে যে কোনো দুটো কোণকে লম্ব সমদ্বিখণ্ড মানে সমান দুই ভাগ করতে, সমান দুই ভাগ করতে গেলে কি করতে হবে, এখানে তুমি কাঁটা দেবে বসে এটাকে ছেদ করলে। ঠিক আছে, এরকম যে কোনো চাপ নিয়ে এটাকে টানলে, এবার সেই চাপ নিয়ে এখান থেকে বসে এদিকে টানলে, এখান থেকে বসে ফিরে এদিকে টানলে, তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টটাকে এবার যুক্ত করবে, এটাকে বড় করে টানবো। ঠিক আছে, বড় করে টানলে সেম ভাবে এই জায়গায় এই ত্রিভুজটা এই কোণটাকে আমি করছি, কেউ এই কোণটাও করতে পারে, তো নর্মাল এটা করাই ভালো। তাহলে এই জায়গায় আমি এখানে এখানে এই ক্ষেত্রে আমি এটা চাপ নিলাম, নিয়ে এখানে টানলাম, তো এখান থেকে নিয়ে এটা এই দিকে টানলাম, আর এই দিক থেকে নিয়ে এদিকে টানলাম, তাহলে এখান থেকে যদি আমরা যুক্ত করি এটাকে, দেখো এখানে একটা পয়েন্ট সৃষ্টি হচ্ছে না, এই যে পয়েন্ট সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টটা সৃষ্টি হলে তুমি যেন মনে করো এখান থেকে সৃষ্টি হয়ে যাবে, এটাকে যোগ করবে, এটা হচ্ছে একটা কেন্দ্র হলো বৃত্তের। এবার আমরা এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ আমরা পরিবৃত্ত অঙ্কন করছিলাম, যখন ভর কেন্দ্র পাচ্ছিলাম তখন আমরা অঙ্কন করেছিলাম সেই চাপটা নিয়ে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে কি করতে হবে, এই যখন এটাকে হবে এই বাহুটাকে ফিরে আবার মানে এই যে এর এখান থেকে বৃত্ত যেহেতু অঙ্কন করবো, তাহলে এই যেখানে এর উপর লম্ব এই বিসির উপরে ধরো না এই ও বিন্দু পেলাম, যেন আমরা এ বি সি কোণকে লম্ব সমদ্বিখণ্ড করলাম এবং এ বি সি কে লম্ব সমদ্বিখণ্ড করলাম, আর এ সি বি কে লম্ব সমদ্বিখণ্ড, যারা ও বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে, ও বিন্দু যখন মিলিত হয়েছে এই ও বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করতে হচ্ছে। সেই লম্ব অঙ্কন করতে নিয়ম হচ্ছে তোমার এখান থেকে বসে একটা যে কোনো একটা এখান থেকে বসিয়ে এর উপরে একটা বৃত্ত চাপ নিতে হবে। এইখানে তুমি কাটা কম্পাস পাচ্ছ, সেখান থেকে একটু বড়, ঠিক আছে, এখান থেকে বড় একটা বৃত্তচাপ নেবে, যেটাকে এখানে বৃত্তচাপ করলে এ দেবে এরকম একটা বৃত্তচাপ নিলাম। ঠিক আছে, এখান থেকে তুমি একটা যে কোনো একটা মাপ নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করবে এই বাহুর উপরে। ঠিক আছে, বিসি বাহুর উপরে বৃত্তচাপ অঙ্কন করলে, বৃত্তচাপ অঙ্কন মানে এটা এবার বৃত্তচাপ হলে সেই বৃত্তচাপ নিয়ে সেটা এই এই এখানে বসিয়ে এদিকে একটা টানলে, আর এখানে বসে এদিকে একটা টানলে। ঠিক আছে, যেটা আমি একটা বিন্দু হলো না, এই যখন বিন্দু হলো তাহলে এইটাকে আমরা কি করব, এরকম ভাবে এখান থেকে সমান করে বসালে দেখবে এখান থেকে একটা এইটুকু করলো। ঠিক আছে, এই একটা বিন্দু হলো। এবার ভালো করে দেখো, যখন আমি কাঁটা কম্পাস সেখানে বসাবো এইখান থেকে এইটুকুর মাপটা নেবো। এতক্ষণ আমরা কি করছিলাম, এই শীর্ষবিন্দুগুলো মান নিতে, কিন্তু এখান থেকে যে লম্ব করলাম এখান থেকে যে কাঁটা কম্পাস নেবো, এখান থেকে এইটুকুর মাপ নেবো, এইটুকুর মাপ নিলে দেখো এইটুকুর মাপ, আর এখান থেকে এই মাপ আর এই মাপ সব সমান। এখান থেকে যখন মাপ নেবে নিয়ে যখন তুমি বৃত্তটা অঙ্কন করবে ভালো করে দেখবে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু ছেদ করছে। ঠিক আছে, এই বাহু সব ছেদ করবে। ঠিক আছে, সব ছেদ করলে তুমি পেয়ে যাবে এটা হচ্ছে অন্তবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে অন্তবৃত্ত। এবার তোমার বললাম যে নতুনত্ব কি আসবে, নতুনত্ব বলবে একটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবে, স্থূলকোণী ত্রিভুজ বলবে, যেরকম ত্রিভুজ বলবে তুমি সেরকমভাবে আঁকবে, অঙ্কন করার পরে তুমি এইভাবে করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হলো অন্তবৃত্তের মধ্যে। ঠিক আছে, এবার আমরা স্পর্শক অঙ্কনটা দেখবো। স্পর্শক এর আমি অঙ্কগুলো করাচ্ছি না, কষে দেখি 1.11.2 এর যে অঙ্কগুলো আছে তুমি দেখতে পারো। এখানে বললে যে কষে দেখি 11.2 এর যে বলে যে তিনটি বাহু 7 সেমি 6 সেমি এবং 5.5 সেমি বলেছে। আর ওখানে বলেছে, এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান দুটি বাহু দৈর্ঘ্য এত সেমি, তাদের অন্তবৃত্ত অঙ্কন করি। ঠিক আছে,
এইভাবে বলে দেবে, ঠিক আছে। অঙ্কের মধ্যে এরকম তোমার টেস্ট পেয়ে যাবে, দেখবে ইজি আছে, অঙ্কনটা ইজি আছে, ঠিক আছে। এরপর আমরা পরসম অঙ্কন করা দেখবো। এই একটা অঙ্কন আর একটা অঙ্কন, এই পরসম অঙ্কন, এই তিনটের মধ্যেই থেকে থাকে, তোমার তিনটের মধ্যে যে কোনো একটা দেবে। তো এবার কেউ যে অঙ্ক ফেল করে, তো কিন্তু এটা যদি কেউ করে 5 তো দিয়েই পাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো পরসম অঙ্কনের ক্ষেত্রে, ধরুন এটা আমরা পরসম অঙ্কন দেখেছি, কোনো একটা বৃত্তের উপরে পরসম অঙ্কন করা হয়। তো পরসম মানে কি? পরসম মানে স্পর্শ করে যায় বৃত্তের পরিধির উপরে, যে কোনো বিন্দুর উপরে, বৃত্তের পরিধি যে কোনো বিন্দুর উপরে কোনো রেখা যখন স্পর্শ করে সেটাকে আমরা স্পর্শক বলি, যে ছেদ করে যেটা স্পর্শক, ঠিক আছে। এই স্পর্শক কি করে আঁকবো, ঠিক আছে। তোমার অঙ্কের মানে অঙ্কের মধ্যে তোমার বলে দেবে যে বৃত্তের একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, বৃত্তের উপরে একটা যেন বৃত্তের কেন্দ্র যেন ও, তুমি একটা বৃত্ত অঙ্কন করো। যেরকম যে কোনো একটা ব্যাসার্ধ বলে দিতে পারে, যে এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো, 4 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন, সেই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে এ বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করো, ঠিক আছে। তার স্পর্শ যখন অঙ্কন করে কি করে স্পর্শ অঙ্কন করা হয়, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ, এরকম আমরা উপপাদ্য করেছি, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শ কি হয়ে থাকে, লম্ব হয়ে থাকে, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ আর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ পরিধির উপরে যে বিন্দুতে ছেদ করে, ভালো করে বুঝিয়ে, বৃত্তের ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধির উপরে যে রেখাটা না সেটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেই ব্যাসার্ধ যেখানে বৃত্তের পরিধির উপর যে বিন্দু ছেদ করে, সেই বিন্দুতে যে স্পর্শ অঙ্কন হয়, সেই স্পর্শকের সাথে এই ব্যাসার্ধ কি হয়, 90 ডিগ্রি কোণ করে থাকে। এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এটা কিন্তু আমরা করেছি, উপপাদ্যের মধ্যে করেছি। তাহলে এখানে দেখো, যদি বলে এখানে একটা একটা বিন্দু আছে, ধরো এই একটা বিন্দু বি বিন্দু, এখানে একটা তোমার যে কোনো একটা বিন্দু এর মধ্যে স্পর্শ টানো, তাহলে তোমার কি করতে হবে, করতে হবে যে এই বিন্দুর সাথে আগে কেন্দ্রকে যোগ করতে হবে, তাহলে ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। যে ব্যাসার্ধ অঙ্কন করেছি, ভালো করে দেখে, যে ব্যাসার্ধ অঙ্কন করেছি, তাহলে এই ব্যাসার্ধ এই বিন্দুতে এটা কি করতে হবে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন কি করে, কাঁটা কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ করবো। তাহলে এদিক থেকে তুমি ধরছো, ঠিক আছে। তুমি ভালো করে দেখো, এই যেন এলাকাটা আছে, যেন এই দিক থেকে এদিকে দেখছি, এখানে ধরেছি, ঠিক আছে। আমরা কিভাবে করি, যে এদিক থেকে এরকম টানি না, এদিক থেকে যদি এরকম টানি, তাহলে এরকম এদিক থেকে টানি, এদিক থেকে টানি, টেনে এরকম করি, আর এখান থেকে এরকম করে করে টানি, এদিক থেকে হচ্ছে। কিন্তু আমার দরকার কি, এদিক থেকে, ঠিক আছে। এই দিক থেকে আমার 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি এখানে তুমি যখন বসাচ্ছ, ভালো করে দেখো, এখান থেকে যখন তুমি বসাচ্ছ, এরকম একটা চাপ নিলে, ঠিক আছে। এবার চাপটা যখন নিলে, তাহলে এবারে 90 ডিগ্রি কোণ তোমরা কাঁটা কম্পাসের মতো জানো, এখান থেকে একটা চাপ নেবে, নিয়ে এখানে টানবে, সেই চাপ নিয়ে ফিরে আবার এখানে টানবে, ঠিক আছে। সেম চাপ থাকবে, সেই চাপটা নিয়ে ফিরে আবার এখানে টানবে, আর এখান থেকে নিয়ে এখানে চাপ টানবে। তাহলে এখানে দেখো, এখান থেকে এখানে একটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই রেখাটা পাবো, এই বিন্দু যোগ করে দেবো, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে আমি নাম দিলাম সি। তাহলে এই যে কোণটা হলো কি হলো, এটা হলো তোমার 90 ডিগ্রি, আর এই যে স্পর্শ অঙ্কন হলো সেটা হচ্ছে সিবি স্পর্শক হয়ে গেল, বুঝতে পারলে। মানে বৃত্তের পরিধির উপরে যদি আমরা কোনো স্পর্শক আঁকতে দেয়, তাহলে কি করতে হবে, সেই বৃত্তের বিন্দু আর বৃত্তের কেন্দ্র যোগ করতে হবে, মানে ব্যাসার্ধ বার করতে হবে। আর ব্যাসার্ধের উপরে যদি আমরা 90 ডিগ্রি কোণ আঁকি, তাহলে যে রেখাটা পাই সেটা হচ্ছে কি হয়, তোমার স্পর্শক হয়ে থাকে, ঠিক আছে। এটা তো একটা গেল। এবার বলবে, আরেক ধরনের বলবে যে বৃত্তের বাইরে অবস্থিত কোন একটা বিন্দু, ঠিক আছে। বৃত্তের বাইরে, এটা তো বৃত্তের উপরে অবস্থিত, ঠিক আছে। বৃত্তের বাইরে কোন একটা বিন্দুতে অবস্থিত, সেই বিন্দু থেকে বৃত্তের উপরে একটা স্পর্শ অঙ্কন, এরকম উপপাদ্য আমরা করেছি, ঠিক আছে। এরকম উপপাদ্য আমরা করেছি। এতক্ষণ দেখছিলাম বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে আমরা স্পর্শ অঙ্কন, তাহলে সেটা ইজি, যে আমরা বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের সাথে ব্যাসার্ধ যুক্ত করে আমরা পেয়ে গেলাম। কিন্তু বলি যে এখানে একটা বৃত্ত আছে, যেরকম ব্যাসার্ধের একটা বৃত্ত বলে দিয়েছি, সেরকম আমরা ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলে বললো বৃত্তের ব্যাসার্ধ যেন বললো 4 সেমি, ঠিক আছে। 4 সেমি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, তুমি 4 সেমি অঙ্কন বললে বৃত্তের ব্যাসার্ধ থেকে, মানে বৃত্ত থেকে ধরো আর 6 সেমি দূরে, এইটা হচ্ছে 4 আর 6 সেমি, বৃত্ত থেকে 6 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে। তাহলে এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা কত হবে, এটা যদি ভালো করে দেখে বৃত্তের এটা তাহলে এখান থেকে আমি যদি টানি, তাহলে অ্যাকচুয়ালি 4 আর 2 কত হয়, 4 2 6 হচ্ছে না। তাহলে এই যে আমরা এখান থেকে একটা ধরে নিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ। তাহলে বৃত্তের এই যে বিন্দুটা পেলাম, এই যে বিন্দুটা আমরা পেলাম, এটা বৃত্তের বাইরে অবস্থিত কি নেই, ঠিক আছে। বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে বৃত্তের বাইরে যেটা অবস্থিত সেটা বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, 6 সেমি। 4 আর 2 কত হয়, 6 হয় না, বুঝতে পেরেছো।
তাহলে এরকম বলে দেবে যে বৃত্তের, বা বলবে বৃত্তের পরিধি থেকে, এরকম বলে দেবে বৃত্তের পরিধি থেকে ওই যে বিন্দুটা আছে তার 2 সেমি দূরে অবস্থা। তাহলে এখান থেকে পরিধি থেকে এখান থেকে, তাহলে অ্যাকচুয়ালি বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 4 আর 2 যোগ করে সেই 6 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভালো করে বুঝে যাচ্ছে। এই একটা বিন্দু, এই বিন্দু থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক অঙ্কন করো বা দুটো স্পর্শক অঙ্কন করো। বৃত্তের বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক আমরা অঙ্কন করতে পারি। ঠিক আছে, এরকম আমরা উপপাদ্য করেছি। তাহলে এর ক্ষেত্রে কিভাবে অঙ্কন করে ভালো করে দেখো, এই যখন এই বিন্দু থেকে যের উপরে স্পর্শক অঙ্কন করতে বলছে তখন আমরা কি করবো ভালো করে দেখো। এখানে কি করতে হবে, এই বৃত্তে যে এইখান থেকে যে মাপটা নিলাম ভালো করে দেখবে, এই যে এই ও আর এ, ঠিক আছে, এই ও আর এ মানে 6 সেমি, এটাকে কি করব লম্ব সমদ্বিখণ্ড দেবো। কি করব, এই যে বাহুটা পাবো, যে বৃত্তের বাইরে অবস্থিত যে বিন্দু আর কেন্দ্র, এটা সরলরেখা হচ্ছে, এই যে সরলরেখাটা পেলাম এটাকে লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড কি করে আমরা বলেছি যে রেখার আমরা লম্ব সমদ্বিখণ্ড করবো সেই রেখার হাফে একটু বেশি চাপ নিয়ে আমরা এদিকে আর এদিকে চাপ অঙ্কন করবো। তাহলে যতখানি হাফের বেশি নিলাম, এখান থেকে এতটা নিলাম, নিয়ে এদিকে একটা চাপ করলাম, এদিকে চাপ করলাম, সেম ভাবে এদিক থেকে এদিকে চাপ করলাম, এদিকে চাপ করলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে যদি করি, এই লম্ব সমদ্বিখণ্ড করি, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা লম্ব সমদ্বিখণ্ড বিন্দু হচ্ছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এই লম্ব সমদ্বিখণ্ড হচ্ছে, তাহলে এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ড দিয়ে করলাম। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ড, এই যে ও আর এ যে বাহুটা পেলাম একে লম্ব সমদ্বিখণ্ড করলাম, এর নাম দিলাম যেন আমি সি। এবার যখন একটা প্রশ্ন করতে দিচ্ছে ভালো করে দেখবে, এই এখান থেকে সি আর ও, এখান থেকে এটা হচ্ছে কি, এটা তো অ্যাকচুয়ালি ও এ বাহুর দুটো অংশ হলো, একটা হচ্ছে ও সি আর একটা হচ্ছে সি এ। এরা দুটো পরস্পর সমান, লম্ব সমদ্বিখণ্ড মানে দুটো সমানভাবে ভাগ হয়ে গেছে। তাহলে এই এখান থেকে এবার সি বিন্দুতে বসে এখান থেকে ধরে একটা বৃত্ত চাপ নেবো, অর্ধবৃত্ত। ঠিক আছে, অর্ধবৃত্ত। ঠিক আছে, এখানে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলে কি হবে, এই বিন্দু মিলে যাবে যেহেতু। ঠিক আছে, অর্ধবৃত্ত, কারণ এ আর এ একই। ঠিক আছে, এবার যখন হলো এই যে অর্ধবৃত্ত অঙ্কন করতে যে চাপটা নিচ্ছি, তখন এই যে ছেদ করছে না, এই যে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুতে ওই চাপ ছেদ করছে, তাহলে এই ছেদের নাম দিলাম ডি। তাহলে এই যে ছেদ করলো, তাহলে এইটা আমরা যুক্ত করতে হবে। এ দিয়ে আমরা স্কেল দিয়ে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করতে হবে, তাহলে এটা নাম দিলাম। তাহলে যে স্পর্শক অঙ্কন হলো কি, এ আর ডি। বুঝতে পেরেছো, এ আর ডি এরকম তোমাদের অঙ্কনের মধ্যে বলবে। ঠিক আছে, স্পর্শক অঙ্কন করা, এরকম আবার বলতে হয় যে দুটো স্পর্শক অঙ্কন করো। কোনো একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন, দুটো স্পর্শক অঙ্কন করতে গেলে কি হবে, সেম করবে। ঠিক আছে, সেম করলে কি করে এটা অর্ধবৃত্ত করে যেটা পূর্ণ বৃত্তটা অঙ্কন করবে। ঠিক আছে, এইদিকে একটা করবে। ঠিক আছে, এদিকে এটা হচ্ছে অর্ধবৃত্ত, এখানে সেম ভাবে এদিকেও করবে। এদিকে যদি করবে এখানে একটা ছেদ করবে না, এদিকে ছেদ করবে, তাহলে এটা যদি ছেদ করে তাহলে এখান থেকে এটাকে যুক্ত করতে দিলে কি হবে, দুটো স্পর্শক, এটা ডি, এটাকে নাম দিলাম ই। একটা হচ্ছে ডি এ স্পর্শক, একটা হচ্ছে এ ই স্পর্শক। বুঝতে পেরেছো, এরকম মানে স্পর্শক এরকম তবে আসবে। আর অন্তর্বৃত্ত পরিবৃত্ত নিয়ে বুঝতে পেরেছো। তাহলে অঙ্কের পুরোপুরি অঙ্ক যা মাধ্যমিকে যা ছিল আমরা কমপ্লিট করেছি। যদি পারি আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং বড় কোশ্চেন যদি থাকে সেগুলো সাজেস্টিভ কিছু দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।